চারিদিকে গভীর সমুদ্র, মাঝখানে আছে এমন একটা দ্বীপ যে দ্বীপে সাধারণ মানুষের যাওয়া বারণ, কারণ এই দ্বীপে মানসিক রোগীদের, বলা ভালো ভয়ঙ্কর মানসিক রোগীদের রাখা হয়েছে। এই দ্বীপের মধ্যে রয়েছে একটা মেন্টাল অ্যাসাইলাম বা মানসিক রোগীদের হাসপাতাল। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এএসডি স্টোরি। এক মহিলা নাকি নিজের বাচ্চাদের বাড়ির পেছনের ডোবায় জলে চুবিয়ে মেরে ফেলেছে এবং সেই মহিলাকে ওই দ্বীপের মানসিক হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু একদিন ওই মহিলা নিজের ঘরের থেকে গায়েব হয়ে যায়। ওই মহিলাকে খুঁজতে গিয়ে দুজন ওই রহস্যময় দ্বীপে যায় এবং তারপর তাদের সঙ্গে যা হয় তা কল্পনার বাইরে। লিওনার্দো ডিক্যাপ্রিওর মুভি মানে সেই মুভি মাস্টারপিস হতে বাধ্য, এটা সবাই জানে, এবং এই কাহিনী শেষটা মাথায় ঘুরিয়ে দেবে যে এটা কেমন মুভি। একটা সেরা মাস্টারপিস সাসপেন্স থ্রিলার মুভি এএসডি স্টোরি প্রেজেন্টস শাটার আইল্যান্ড। মুভি শুরু হয়, দেখানো হয় 1954 সাল। একটা ছোট জাহাজ দেখা যায় সমুদ্রের মধ্যে, আকাশ মেঘাচ্ছন্ন। জাহাজের মধ্যে এই দুজনকে দেখা যায়, এর নাম হলো টেডি। টেডি একজন ইউএস মার্শাল, আর তার সাথে যিনি আছেন তার নাম চাক। ওই দূরে একটা বিশাল বড় দ্বীপ দেখা যায় অনেকগুলো প্রাচীন কেল্লা আছে সেই দ্বীপটার মধ্যে। দ্বীপটার নাম শাটার আইল্যান্ড। এই দ্বীপের মধ্যে একটা মানসিক হাসপাতাল আছে যার নাম অ্যাশক্লিফ। এই মানসিক হাসপাতালে মানসিকভাবে অসুস্থ যেসব আসামিরা, যেসব অপরাধীরা মানসিকভাবে অসুস্থ বা পাগল, তাদেরকে রাখা হয়। চাক হঠাৎ করেই টেডিকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি বিবাহিত? টেডি বলে, বিয়ে করেছিলাম আমি, কিন্তু আমার বউ আগুনে পুড়ে মারা যায়। তবে আমার বউয়ের মারা যাওয়ার কারণ কিন্তু আগুন ছিল না। ওই বিল্ডিংয়ে যখন আগুনটা লাগে তখন সেখানে প্রচুর পরিমাণে ধোঁয়ার উৎপত্তি হয় এবং সেই ধোঁয়াতে শ্বাস নিতে না পেরে আমার বউ মারা যায়। কথাগুলো বলতে বলতে দেখা যায় টেডি কেমন যেন একটু অস্বস্তি বোধ করছিল। তো যাই হোক, একসময় সেই ছোট জাহাজটা শাটার আইল্যান্ডে এসে পৌঁছলো। টেডি এবং চাক একটা অদ্ভুত কেস সলভ করতে যাচ্ছে এই শাটার আইল্যান্ডে। সম্প্রতি সেই মানসিক রোগীদের হাসপাতালে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। রেচেল সোল্যান্ডো নামে একজন রোগীকে কিছুদিন যাবৎ খুঁজে পাওয়া যাচ্ছে না। তো শাটার আইল্যান্ডের ডেপুটি ওয়ার্ডেন এনাদেরকে নিয়ে যাওয়ার জন্য ফেরিঘাটে গাড়ি নিয়ে এসেছেন। তারা যখন হাসপাতালে পৌঁছায়, টেডি দেখতে পায় ওখানকার মানসিক রোগীগুলো তাকে কেমন যেন অদ্ভুতভাবে দেখছে এবং এই মহিলা টেডিকে দেখে কেমন যেন একটা ইশারা করে। তো যাই হোক, হাসপাতালে পৌঁছানোর পর হাসপাতালের প্রধান যে চিকিৎসক, যার নাম ডক্টর কোলে, তার সঙ্গে এদের দেখা হয়। ডক্টর কোলে জানায় যে রেচেল সোল্যান্ডো কাল রাত 10টার পর থেকে এই মানসিক হাসপাতাল থেকে গায়েব হয়ে গেছে। টেডি ডক্টর কোলেকে জিজ্ঞাসা করে, এই যে রেচেল সোল্যান্ডো কতটা বিপজ্জনক? ডক্টর কোলে কেমন যেন আতঙ্কের গলায় বলে, প্রচণ্ড বিপজ্জনক ছিল। জানা যায় এই রেচেল সোল্যান্ডো এমনই একজন মানসিক রোগী যে কিনা নিজের 3 শিশুকে নিজের বাড়ির পেছনের দিকে একটা ছোট্ট ডোবার মধ্যে জলে চুবিয়ে হত্যা করেছে এবং তার জন্য সে কোনো আক্ষেপও করেনি। সুতরাং এরকম একজন অপরাধী তথা মানসিক রোগীকে খোলা ছেড়ে দেওয়া একদমই বুদ্ধিমানের কাজ নয়। তাই চাক আর টেডিকে সেই মানসিক রোগী কোথায় গায়েব হয়ে গেছে এটা খোঁজার জন্য এই শাটার আইল্যান্ডে নিয়ে আসা হয়েছে। টেডি আর চাক কাজে লেগে পড়ে। সর্বপ্রথম তারা রেচেলের ঘরে তল্লাশি শুরু করে। এখানে টেডি রেচেলের লেখা একটা ছোট্ট চিরকুট খুঁজে পায়, যাতে লেখা ছিল দ্য ল অফ 4 হু ইজ 67। এর মানে তারা কিছু বুঝতে পারে না। টেডি এই বিষয়ে হাসপাতালের কর্মীদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং জানতে পারে যে রেচেল গত সন্ধ্যায় তাদের গ্রুপ থেরাপি সেশন নিয়েছিল এবং তারপর থেকে সে নিখোঁজ। গ্রুপ থেরাপি সেশন কি? যেহেতু এই হাসপাতালে যারা আছে, যেই অপরাধীরা আছে, তারা সবাই মানসিক রোগী, তাদের মানসিক চিকিৎসার জন্য বিভিন্ন ধরনের থেরাপি দেওয়া হয়। তার মধ্যেই একটা চিকিৎসা পদ্ধতির নাম হলো গ্রুপ থেরাপি সেশন, যেখানে অনেকগুলো মানসিক রোগীকে একসাথে সুস্থ করে তোলার চেষ্টা করা হয়। টেডি জানতে পারে যে রেচেলের প্রধান চিকিৎসক, যার নাম শিয়েন, সে আজ সকালবেলায় ছুটিতে গেছে। টেডির মনে হয় এই ব্যাপারটা কিছুটা গোলমেলে, কারণ যেদিন রাতের বেলায় রেচেল সোল্যান্ডো গায়েব হয়ে গেল তার ঠিক পরের দিন সকালবেলায় তার প্রধান চিকিৎসক হঠাৎ করে ছুটিতে কেন গেলেন। টেডি এবং চাক সন্ধ্যাবেলায় ডক্টর কলের আমন্ত্রণে তার বাড়িতে যায় এবং সেখানে তারা মদ্যপান করে। টেডি জানতে চায় হাসপাতালের অন্যান্য স্টাফদের সম্বন্ধে এবং কাউকে কোনো সন্দেহ হয় কিনা সেটাও জানতে চায়। এখানে তাদের সঙ্গে দেখা হয় ডাক্তার নেরিংয়ের। ডক্টর নেরিংকে দেখা যায় সে রেচেল সোল্যান্ডো সম্বন্ধে কোনো কথা বলতে অনিচ্ছা প্রকাশ করে। টেডি প্রচণ্ড রেগে যায়। সে ডক্টর নেরিংকে বলে, দেখুন, আমরা এখানে তদন্ত করতে এসেছি এবং আমাদের উপরে তদন্তের ভার আছে। আপনি যদি এই তদন্তে কোনো সহযোগিতা না করেন, আমি কিন্তু কালকে ফিরে যাব এবং আমার রিপোর্টের মধ্যে লিখে দেব যে আপনারা আমাকে তদন্তে সাহায্য করেননি। ঝড় জলের রাতের বেলা রেগে গিয়ে টেডি আর চাক বেরিয়ে পড়ে একটা গাড়িতে।
টেডি সম্বন্ধে একটা কথা বলে দিই, টেডি কিন্তু তার স্ত্রীর মৃত্যুটাকে স্বাভাবিক বলে মনে করতে পারে না। সে মানসিকভাবে তার স্ত্রীর মৃত্যুটাকে কোনো রকমভাবে ভুলতে পারছে না। তার স্ত্রীর স্মৃতিগুলো বারবার তার মনকে তাড়া করে। মুভির কিছু দৃশ্যে দেখা যায় টেডি তার স্ত্রীর ফ্ল্যাশব্যাকের মধ্যে আটকে থাকে মাঝে মাঝেই, কেমন যেন একটা ঘোর বা একটা হ্যালুসিনেশনের মধ্যে থাকে। কল্পনায় দেখে সে তার স্ত্রী ডলোরেসকে। ডলোরেস তাকে বলে রেচেল এখানে রয়েছে এবং রেচেল এখানে একা নেই, তার সঙ্গে আরেকজনও রয়েছে যার নাম অ্যান্ড্রু লেডিস। স্বপ্নটা দেখার পর টেডির ঘুম ভেঙে যায়। পরদিন টেডি ফিরে যাওয়ার পরিবর্তে রাচেলের সঙ্গে থাকা অন্যান্য রোগীদেরকে জিজ্ঞাসাবাদ করেন, কিন্তু তাদের কাছে তাদের পাগলামির কাহিনী ছাড়া আর কিছুই শুনতে পায় না সে, কারণ এখানে যারা যারা আছে সবাই মানসিক রোগী। তবে হ্যাঁ, যাদেরকে জিজ্ঞাসাবাদ করেছিল টেডি, সবাই একটা কথাই বলে, রাচেলের নাকি 2টো বাচ্চা ছিল যাদেরকে রাচেল জলের মধ্যে ডুবিয়ে মেরে ফেলেছে। টেডি প্রতিটা রোগীর কাছে অ্যান্ড্রু লেডিস সম্পর্কেও জানতে চায়, কে অ্যান্ড্রু লেডিস। এই মহিলাকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল অ্যান্ড্রু লেডিস সম্পর্কে, সে নামটা শুনে কেমন যেন ঘাবড়ে যায় আর বলে, না, এই নামটা আমি জীবনে কখনো শুনিনি। জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পর চাক তাকে জিজ্ঞাসা করে, এই অ্যান্ড্রু লেডিসটা কে? টেডি বলে, অ্যান্ড্রু লেডিস কে সেটা আমি জানি। আসলে অ্যান্ড্রু লেডিস নামে এক ব্যক্তি আমাদের বিল্ডিংয়ের মধ্যেই থাকতো এবং আমার স্ত্রী ডলোরেসকে সেই আগুনে জ্বালিয়ে হত্যা করেছে, এবং এই জন্য রেচেল সোল্যান্ডোর মিসিং হওয়ার কেসটা সরকারের কাছ থেকে সে নিজে জেচে নিয়েছে তদন্ত করার জন্য, কারণ সে জানতে পেরেছে অ্যান্ড্রু লেডিসও নাকি এই মানসিক হাসপাতালেই আছে। টেডি আসলে এই শাটার আইল্যান্ডে শুধুমাত্র রেচেল সোল্যান্ডোর মিসিং হওয়ার তদন্ত করতে আসেনি, সে এসেছে তার স্ত্রীর হত্যাকারী অ্যান্ড্রু লেডিসকে চরম শিক্ষা দিতে বা বদলা নিতে। টেডি আরও বলে, অ্যান্ড্রু লেডিস এই হাসপাতালে ছিল, কিন্তু হঠাৎ একদিন অ্যান্ড্রু লেডিসও এখান থেকে নিখোঁজ হয়ে যায় এবং তারপর অ্যান্ড্রু লেডিসকে নাকি কেউ চোখেই দেখেনি। আমার মনে হচ্ছে এই হাসপাতালে কিছু তো একটা চলছে যে এখান থেকে রোগী গায়েব হয়ে যাচ্ছে। কথা বলতে বলতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। ওরা জঙ্গলের মধ্যে আশ্রয়ের খোঁজে এদিক ওদিক যাচ্ছিল এবং এই সময় ওরা সামনে একটা কবরস্থান দেখতে পায়। চাক টেডিকে জিজ্ঞেস করে, তুমি ওই রোগীটাকে যখন জিজ্ঞাসাবাদ করছিলে তখন দেখতে পেলাম সেই রোগীটা তোমাকে গোপনে কিছু একটা বলেছিল, কি বলেছিল টেডি? টেডি প্রথমে দ্বিধাবোধ করলেও একটু পরে একটা কাগজ দেখায়। টেডি বলে, সেই রোগীটা আমাকে এই কাগজটা দিয়েছে, সেই কাগজটার মধ্যে লেখা ছিল রান। তবে কি সেই মানসিক রোগীটা চাক আর টেডিকে কোনো বিপদ থেকে পালিয়ে যাওয়ার জন্য বলছিল? এই আইল্যান্ডের মধ্যে এমন কি আছে যে একটা মানসিক রোগী পর্যন্ত চাক এবং টেডিকে পালিয়ে যাওয়ার কথা বলছে? তো যাই হোক, সমাধিগুলোর নাম খুব ভালো করে দেখতে থাকে টেডি, কোথাও অ্যান্ড্রু লেডিসের নাম আছে কিনা সেটা দেখার জন্য। ঝড় আরও শুরু হয়, মারাত্মকভাবে শুরু হয়। ওরা ওখানে একটা পোড়ো বাড়িতে আশ্রয় নেয় এবং এখানে টেডি বিশ্বযুদ্ধের গল্প শোনায় চাককে। সে শোনায় কিভাবে নাৎসিরা আত্মসমর্পণ করেছিল এবং হাজার হাজার মানুষের মৃতদেহের মাঝখানে এক মহিলা তার শিশুকে জড়িয়ে ধরে শুয়েছিল। এই দৃশ্যগুলো টেডি নিজের চোখে দেখেছিল, বরফে ঢাকা সেই লাশগুলো। টেডি চাককে বলে, বিশ্বাস করো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোনো যুদ্ধ ছিল না, শুধুমাত্র মানুষ হত্যা ছিল। আর আমি এখন আর কোনো মানুষ হত্যা করতে চাই না, আমি মানুষ হত্যা ছেড়ে দিয়েছি এবং এখানে এসেছি আমি শুধুমাত্র আমার স্ত্রীর হত্যার বদলা নিতে। কিন্তু আমি অ্যান্ড্রু লেডিসকে সামনে পেলেও হত্যা করব না, কারণ এই শাটার আইল্যান্ড সম্বন্ধে আমি কিছু জানতে পেরেছি। এই শাটার আইল্যান্ডে মানুষ নিয়ে এমন কিছু পরীক্ষা নিরীক্ষা চলে যেগুলো অমানবিক এবং যেগুলো কল্পনার বাইরে। চাক এসব শুনে কেমন যেন ঘাবড়ে যায়। সে বলে, আমার মনে হয় আমরা কোনো ফাঁদের মধ্যে পড়ে গেছি দ্বীপে এসে, হয়তো কোনো একটা ষড়যন্ত্রের শিকার হয়ে গেছি আমরা। আমার তো মনে হয় এখানে রেচেল সোল্যান্ডো নামের কেউ নেই, আর রেচেল সোল্যান্ডোকে খোঁজার নাম করে আমাদের দুজনকে এত দূরে ডাকা হয়েছে। আমার মনে হয় এই দ্বীপের মধ্যে কোনো তো একটা রহস্য আছে। এবং আরেকটা জিনিস যদি খেয়াল করে দেখো, এই দ্বীপটার চারপাশে কিন্তু বিশাল সমুদ্র। সুতরাং রেচেল সোল্যান্ডো যদি এই দ্বীপ থেকে পালিয়েও যায়, সে যাবে কোথায়? এখান থেকে পালানো অসম্ভব। এমন সময় দেখা যায় টেডি এবং চাককে খুঁজতে খুঁজতে ওই ঝড় বৃষ্টির মধ্যে একজন গার্ড আসে। সেই গার্ডের সঙ্গে তারা দুজন চলে যায়। তারা ডাক্তারের সঙ্গে দেখা করতে গিয়ে একটা মিটিং হলে প্রবেশ করে। ডক্টর কোলেকে টেডি বলে, রেচেলের ঘরের মধ্যে যে চিরকুটটা পেয়েছিলাম যেটাতে 67 নম্বর লেখা ছিল, সেটা রহস্যটা আমি বুঝতে পেরেছি। এই মুহূর্তে আপনার হাসপাতালে টোটাল কতজন রোগী আছে? 66 জন। আর 67 নম্বরের রোগীটা কে? সেটাই হলো রেচেল সোল্যান্ডো। কিন্তু ডাক্তার বলে, আপনি ভুল বলছেন, আমার এখানে 67 জন রোগী কখনো ছিল না, আমার এখানে 66 জন রোগী। ডাক্তার এই কথা বললেও ডাক্তারের মুখ দেখে পরিষ্কার বোঝা যায় সে কিছু তো একটা লোকাচ্ছিল। এবং এই সময় ডাক্তার সবাইকে অবাক করে দিয়ে হঠাৎ করে বলে, রেচেল সোল্যান্ডোকে খুঁজে পাওয়া গেছে। টেডি চমকে যায়। সে বলে, কোথায় পেলেন রেচেলকে? এবং আমি তার সাথে কথা বলতে চাই। রেচেলের সঙ্গে কথা বলার সময় টেডি প্রচণ্ড অসুস্থ বোধ করতে থাকে কোনো একটা অজানা কারণে।
বিশেষ করে রেচাল সোল্যান্ডো যখন টেডিকে দেখে এবং টেডিকে দেখার পর সে টেডিকে নিজের স্বামী বলে মনে করতে থাকে এবং এই সময় টেডি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। তো যাই হোক, সেদিন রাতের বেলায় টেডি একটা স্বপ্ন দেখে। তীব্র ফ্লাড লাইটের আলোতে পুরো ক্যানভাস অনেকগুলো লাশ পড়ে থাকতে দেখা যায়, চারিদিকে বরফপাত চলছে এবং আবারও সেই একই দৃশ্য, একজন মৃত মা তার শিশুকে জড়িয়ে মৃত অবস্থায় পড়ে থাকে। টেডি পাশ দিয়ে চলে যায়, দেখেও যেন দেখে না, এবং একটু পরে যখন সে পিছন ফিরে তাকায় দেখা যায় লাশটা হঠাৎ করে নিজের চোখ খোলে এবং বাচ্চা মেয়েটা জেগে উঠে গিয়ে বলে, তোমার আমাদের সবাইকে বাঁচানো উচিত ছিল সেদিন, তুমি পালিয়ে কেন গেছিলে? মুহূর্তের মধ্যে সেই স্বপ্নের দৃশ্য পাল্টে যায় এবং দেখা যায় রেচেল এক জায়গায় রক্ত মাখা গায়ে দাঁড়িয়ে আছে এবং তার পায়ের কাছে তার অর্ধ মৃত বাচ্চারা। একটা বাচ্চাকে টেডি কোলে তুলে নেয় এবং সেই বাচ্চাটাও একই কথা বলে, তুমি কেন আমাদেরকে সেদিন বাঁচালে না? সকাল হয়, একটা ডোবার মধ্যে টেডি মৃত বাচ্চাটাকে ভাসিয়ে দেয় এবং তার সাথে সাথে রেচাল বলে, দেখো তো এই বাচ্চাগুলোকে মরা অবস্থায় কতটা সুন্দর লাগে। স্বপ্ন ভেঙে যায়। টেডি এতক্ষণ স্বপ্ন দেখছিল। দেখা যায় হঠাৎ করেই টেডির স্ত্রী ডলোরেস দরজা খুলে আসে। চারিদিকে বৃষ্টি স্নাত রাত, বিদ্যুৎ চমকাচ্ছে, সেই ঘরের মধ্যে আলো প্রবেশ করছে। তার স্ত্রী ডলোরেস কেমন ভাঙা কণ্ঠে বলে, অ্যান্ড্রু মারা যায়নি, সে এখনও এই শাটার আইল্যান্ডে আছে, তোমাকে খুঁজে বের করতে হবে অ্যান্ড্রুকে, আর ওকে শেষ করে ফেলতে হবে। এবং দেখা যায় এটাও স্বপ্নের ভেতরে আরেকটা স্বপ্ন ছিল টেডির, অর্থাৎ সেই বরফের মধ্যে মৃত মা শিশুকে জড়িয়ে শুয়ে আছে ওখান থেকে শুরু করে অ্যান্ড্রু লেডির সম্বন্ধে তার স্ত্রী ডলোরেস যা বলে গেল, এই সম্পূর্ণটাই স্বপ্ন ছিল। স্বপ্ন ভাঙার পর টেডি এবং চাক হাসপাতালের একটা বিশেষ সেকশনে যায় যেটার নাম ওয়ার্ড সি, এবং এই ওয়ার্ড সি এই হাসপাতালের সবথেকে বিপজ্জনক এবং মারাত্মক একটা জায়গা, কারণ এখানে প্রচণ্ড হিংস্র মানসিক রোগীদেরকে রাখা হয়, তাই এখানে সবার প্রবেশ নিষিদ্ধ। একজন গার্ড তাদেরকে বলে, এখানে যারা থাকে তারা কিন্তু পশুর চেয়েও অধম, সুতরাং বেশি কাছে যাবেন না। টেডি সেখানে প্রবেশ করা মাত্র একটা আওয়াজ শুনতে পায় এবং সেই আওয়াজটাকে ফলো করতে করতে একটা রোগীর সাথে তার দেখা হয়। এই রোগীটার নাম বিলিং। বিলিংকে দেখা যায় সে টেডির উপরে হঠাৎ করে আক্রমণ করে, কিন্তু তারপর গার্ড এসে সেই রোগীটাকে নিয়ে যায়। টেডি হাঁটতে হাঁটতে আরেকটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। চারিদিকে জেলের কয়েদিদের মতো সেল, এবং প্রতিটা সেলে মানসিক রোগীরা নগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে। টেডি একটা দেশলাই কাঠি জ্বালে, প্রচণ্ড অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না, এবং এই সময় একজন মানসিক রোগী হঠাৎ করে টেডির নাম ধরে ডেকে ওঠে। এই রোগীটার নাম হলো নয়েস। টেডি লোকটাকে আগের থেকেই চিনত। এই লোকটা একসময় টেডিকে জানিয়েছিল এই শাটার আইল্যান্ডে নাকি মানুষের মাথা নিয়ন্ত্রণ করার জন্য বা মানুষের ব্রেন নিয়ন্ত্রণ করার জন্য কিছু গোপন বৈজ্ঞানিক পরীক্ষা চলে, এবং এই অমানবিক পরীক্ষা নিরীক্ষা এখানকার বিভিন্ন রোগীদের ওপরে করা হয়। আর এই হাসপাতালে যতজন ডাক্তার আছে, যত স্টাফ আছে, সবাই এই ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত। সুতরাং টেডি আর চাক কিন্তু সত্যিই এখানে এসে বিশাল বড় একটা ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেছে। এমনকি সবথেকে অদ্ভুত এবং চমকে দেওয়ার মতো ব্যাপার বলে এই রোগীটা, সে টেডিকে বলে, তুমি কি ভেবেছ তোমার সঙ্গে তোমার যে পার্টনার আছে যার নাম চাক, সে তোমার বন্ধু, সে তোমার পার্টনার? না, ভুল ভাবছ, সেও এই হাসপাতালের লোকেদের সঙ্গেই জড়িত। তুমি এখানে এসে ফেসে গেছো, তুমি এখান থেকে জ্যান্ত বেরোতে পারবে না। এটা শোনার পর টেডি আতকে ওঠে এবং চিৎকার করে বলে, এটা হতে পারে না, আমি মানুষ চিনি, চাক আমার বন্ধু হয়। লোকটা বলে, কনগ্রাচুলেশন, তোমাকে সবাই মিলে মূর্খ বানিয়ে ফেলেছে, আর তুমিও তাদের বানানো ষড়যন্ত্রের মধ্যে ফেসে গেছো। শোনো, তোমাকে আরেকটা কথা বলি, এই দ্বীপের ঠিক পেছন দিকটাতে একটা লাইট হাউস আছে, সেই লাইট হাউসে তোমাকে যেতে হবে। ওখানেই বিভিন্ন মানসিক রোগীদেরকে ধরে নিয়ে তাদের ব্রেনের লোবোটোমাইজ করা হচ্ছে। এবার প্রশ্ন হলো, লোবোটোমাইজ কি? লোবোটোমাইজ একটা ভয়ঙ্কর পরীক্ষা নিরীক্ষা, যেটা সম্বন্ধে একটু পরে জানা যাবে। তো যাই হোক, টেডি গিয়ে চাককে বলে, এখানে একটা লাইট হাউস আছে, আমাদের সেই লাইট হাউসে যেতে হবে, চলো। তারা নিকটবর্তী একটা জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল, কিন্তু এই সময় চাক হঠাৎ করে টেডিকে বলে, আমার মনে হয় না আমাদের লাইট হাউসে যাওয়া উচিত, আমার মনে হয় আমাদেরকে আবার হাসপাতালে ফিরে যাওয়া উচিত। এবং চাক টেডিকে এমনভাবে জোরাজোরি করতে থাকে, টেডির মনের মধ্যে সন্দেহ দেখা দেয়, তবে কি সেই কয়েদিটা ঠিকঠাক বলছিল? চাক কি এসবের সঙ্গে মিলিত? চাক টেডিকে আবারও হাসপাতালে ফিরে যাওয়ার জন্য জোরাজোরি করলে চাকের কলার ধরে সে ওয়ার্নিং দেয় আর বলে, আমি একাই যাব, তুমি ফিরে যাও। টেডি একাই সেই লাইট হাউসটার দিকে যেতে চায়, কিন্তু দেখা যায় লাইট হাউসের বাইরে তখন সমুদ্রের জোয়ারের জল প্রচণ্ড, এই মুহূর্তে সেই লাইট হাউসে যাওয়া যাবে না। সে ফিরে আসে এবং ফিরে এসে দেখে যেখানে সে চাককে ছেড়ে গিয়েছিল, চাক সেখানে নেই, অদৃশ্য হয়ে গেছে। এদিকে ওদিকে খোঁজাখুঁজির পর টেডি দেখে
চাকের মৃতদেহর মতো কিছু একটা পাথরের মধ্যে পড়ে আছে। টেডি বুঝতে পারে কেউ বা কারা এই উঁচু পাথর থেকে নিচে চাককে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। কিন্তু টেডি নিচে গিয়ে দেখে সেখানে চাকের মৃতদেহ ছিল না, সব যেন কেমন গায়েব হয়ে গেছে। হঠাৎ করেই কতগুলো ইঁদুর দেখতে পায় সে। ইঁদুরগুলোর পথ অনুসরণ করতে গিয়ে পাহাড়ে তৈরি একটা গুপ্ত গুহা দেখতে পায় সে। গুহাটা বিচ্ছিন্ন পাহাড়ের খাড়া প্রান্তে অবস্থিত। গুহার বাইরের পরিবেশটা ভয়ানক, বিপজ্জনক। ঝোড়ো বাতাস বইছে, বৃষ্টি হচ্ছে, সমুদ্রের জল ফুলে উঠেছে। গুহার ভেতরে ঢুকে টেডি দেখতে পায় সেখানে এক মধ্যবয়স্ক মহিলাকে। মহিলার হাতে একটা ছুরি। টেডি তাকে জিজ্ঞেস করে, আপনি কি আসল রেচেল সোলান্ডো? মহিলাটা বলে, হ্যাঁ, আমি আসল রেচেল সোলান্ডো। টেডি তাকে জিজ্ঞেস করে, আপনি কি আপনার বাচ্চাদেরকে জলে ডুবিয়ে মেরেছেন? মহিলাটা বলে, না, আমার কখনো কোনো বাচ্চা ছিলই না, এমনকি আমি তো বিয়ে পর্যন্ত করিনি। টেডি অবাক হয়ে যায়, কি চলছে এখানে? এই মহিলা বলছে এ নাকি আসল রেচেল সোলান্ডো। তাহলে যাকে খুঁজে পাওয়া গেছে সে কে? রাচেল টেডিকে বলে, একসময় এখানে আমি কাজ করতাম, তারপরে এখানে আমাকে রোগী হিসাবে ভর্তি করা হয় এবং আমাকে জোর করে পাগল বানিয়ে এখানে আটকে রাখা হয়েছে। ওরা দেখতে পেলে আমাকে খুন করে ফেলবে, কারণ আমি ওদের কিছু ঘৃণ্য সত্যি কথা জেনে ফেলেছিলাম। এই হাসপাতালে যেসব মানসিক রোগীরা আছে তাদের মাথার ওপরে লোবোটমি সার্জারি করা হয়। এবার আসি লোবোটমি কি। লোবোটমি হলো কোনো একটা মানুষের ব্রেনের ওপরে অপারেশন করে সেই মানুষটার সমস্ত স্মৃতিশক্তি নষ্ট করে দেওয়া হয় এবং সেই মানুষটা পরিণত হয় একটা জীবন্ত পাথরে। অর্থাৎ শুধুমাত্র মানুষটা শ্বাস নেবে, চলাফেরা করতে পারবে, খাবার খেতে পারবে, তার ভেতরে না থাকবে কোনো ফিলিংস, না কোনো স্মৃতি, জীবন্ত পাথরের মতো। রাচেল টেডিকে জিজ্ঞেস করে, তোমার কি মাঝে মাঝে খুব মাথা ব্যথা হয়? টেডি বলে, হ্যাঁ। রাচেল আবার জিজ্ঞেস করে, তুমি কি অদ্ভুত স্বপ্ন দেখো? নিজের প্রিয় মানুষদেরকে স্বপ্নে দেখো? টেডি বলে, হ্যাঁ, আমি আমার স্ত্রীকে স্বপ্নে দেখি। রাচেল বলে, তোমাকে এই মানসিক হাসপাতালে আসার পর যে খাবার দেওয়া হয়েছে, যে কফি দেওয়া হয়েছে, এমনকি তোমাকে যে সিগারেট খেতে দেওয়া হয়েছে, সেই সবগুলোর মধ্যে ওষুধ মেশানো আছে। সেই ওষুধগুলো তোমার ব্রেনের ওপরে কাজ করা শুরু করে দিয়েছে। কিছুদিন পরে তোমার ব্রেনের ওপরেও লোবোটমি করা হবে এবং এই গোটা হাসপাতাল যে দেখতে পাচ্ছ, এখানকার প্রতিটা মানুষ এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। তারাই মানসিক রোগীদের ধরে ধরে এরকম লোবোটমি করে। এবং রাচেল টেডিকে সাবধান করে বলে, যত তাড়াতাড়ি সম্ভব এই দ্বীপ থেকে পালাও টেডি। টেডি বলে, আমি এখান থেকে একা পালাবো না, কারণ আমার একজন পার্টনার এখানে এসেছিল যার নাম চাক। রাচেল টেডিকে অবাক করে দিয়ে শুধু বলে, তোমার কোনো পার্টনার নেই, যতটা তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালাও। টেডি অ্যাসক্লিফে অর্থাৎ সেই মানসিক হাসপাতালের প্রধান অফিসে ফিরে আসে, যেখানে ডক্টর কলে ছিল। ডক্টর কলে যখন এবার টেডিকে সিগারেট অফার করে, টেডি সেটা নেয় না এবং জিজ্ঞেস করে, আমার পার্টনার চক কোথায়? ডক্টর কলে অবাক হয়ে যায় এবং জিজ্ঞেস করে, কোন পার্টনার? টেডি বলে, আপনি কি আমার সাথে মজা করছেন? আমার সঙ্গে আমার পার্টনার এসেছিল যার নাম চাক। ডক্টর কলে শান্তভাবে টেডিকে বলে, আপনি ভুল করছেন, আপনি এই দ্বীপে একা এসেছিলেন, আপনার কোনো পার্টনার তো আসেইনি। কার কথা বলছেন? টেডি খুব স্পষ্ট করে বুঝতে পারে যে নিশ্চয়ই তার পার্টনার চককে কোথাও আটকে রাখা হয়েছে, বা তার সঙ্গে লোবোটমি করা হয়েছে, বা তার পার্টনার চককে মেরে ফেলা হয়েছে। এবং এটাও পরিষ্কার বুঝতে পারে যে ডক্টর কোলে তাকেও পাগল বানাতে চেষ্টা করছে, যেমন করে রেচেল সোলান্ডোকে বানানো হয়েছে। টেডি সেখান থেকে বেরোনোর পর পথে ডক্টর নারিংয়ের সঙ্গে দেখা হয়। ডক্টর নারিং তাকে জিজ্ঞেস করে, আপনি কোথায় যাচ্ছেন? টেডি বলে, আমি ফেরিঘাটের দিকে যাচ্ছি, আমি এখান থেকে চলে যাব। ডক্টর নারিং তাকে আটকাতে চায় এবং একটা সিরিঞ্জ বের করে, কিন্তু সেই সিরিঞ্জটা টেডির শরীরে ঢোকানোর আগে টেডি ডক্টর নারিংকে আক্রমণ করে। ডক্টর নারিং বলে, কি করছো? এটা শুধু ঘুমের ওষুধ, শুধুমাত্র তোমাকে ভয় দেখানোর জন্য আমি তোমাকে দিতে দিয়েছিলাম। এবং একই সাথে বলে, টেডি, তোমার ভেতরে একটা দানব লুকিয়ে আছে, তাকে তোমার মারা উচিত। টেডি সেই সিরিঞ্জটা ডক্টর নারিংয়ের হাতের মধ্যে ঢুকিয়ে দিয়ে বাইরে পালিয়ে যায়। টেডি এবার লাইট হাউসের দিকে যেতে শুরু করে, কারণ তার দৃঢ় বিশ্বাস তার বন্ধু চাককে ওখানেই নিয়ে যাওয়া হয়েছে। এমন সময় টেডি নিজের মৃত স্ত্রী ডলোরেসকে আবার হ্যালুসিনেট করতে শুরু করে। সে নিজের মৃত স্ত্রীকে দেখতে পায়। তার মৃত স্ত্রী বলে, তোমার এখনই এখান থেকে যাওয়া উচিত, না তো তোমার কিন্তু বিপদ আছে। কিন্তু টেডি বলে, আমি এখান থেকে চাককে ছাড়া মোটেও যেতে রাজি না। আমি অনেক আপনজনকে হারিয়েছি, আর কাউকে হারাতে চাই না। টেডিকে দেখা যায় সে ডক্টর কোলের গাড়িতে আগুন ধরিয়ে দেয়, যাতে সেই গাড়িতে করে তার পিছু ধাওয়া করতে না পারে তারা। এবং একই সাথে সেই এলাকার মধ্যে যতজন গার্ড পাহারা দিচ্ছিল সবার মনোযোগ যাতে ওই আগুন ধরা গাড়িটার দিকে চলে যায়, যাতে টেডি খুব সহজে ওই লাইট হাউসে পৌঁছতে পারে। মেঘলা আকাশ, ওই যে দূরে দেখা যাচ্ছে লাইট হাউস, একটা ছোট্ট টিলার ওপর অবস্থিত, চারদিকে জল দ্বারা আচ্ছন্ন। টেডি জলে ঝাঁপ দেয় এবং ওই পাশে গিয়ে একটা গার্ডকে অ্যাটাক করে। তার বন্দুকটা কেড়ে নিয়ে লাথি মেরে তাকে নিচে ফেলে দেয়। লাইট হাউসের ঘুরন্ত সিঁড়ি বেয়ে উপরে উঠে সে যা দেখতে পায় তাতে সে অবাক হয়ে যায়।
কারণ সে গিয়ে দেখে ওই লাইট হাউসের মধ্যে কোনো এক্সপেরিমেন্ট চলছে না, উল্টো ডক্টর কোলে ওখানে বসে আছে। এবং ডক্টর কোলে বলে, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম টেডি। এবং এই মুভির এখানে ডক্টর কোলে এমন কিছু কথা বলে যা মাথা ঘুরিয়ে দেবে। ডক্টর কোলে টেডিকে বলে, তুমি জানো আসলে অ্যান্ড্রু লেডিসটা কে? আসলে অ্যান্ড্রু লেডিসটা হলে তুমি নিজে। তোমার নাম টেডি নয়। আমার এই হাসপাতালে তুমি যে বলেছিলে যে ৬৭টা রোগী আছে, তুমি ঠিকই বলেছিলে। তুমি জানো ওই ৬৭তম রোগীটা কে? সেটাও তুমি। তুমি একজন মানসিক রোগী, যার কিনা এই হাসপাতালে চিকিৎসা চলছে বহু বছর ধরে। আর তুমি যে নিজেকে ইউএস মার্শাল বলে মনে করছো, তুমি মনে করছো এখানে তোমার একজন সাথী এসেছিল, তুমি মনে করছিল আমরা সবাই খারাপ। এই সমস্ত ঘটনা তোমার মন গড়া, এগুলো তোমার ভ্রম, এগুলো তোমার কল্পনা, কারণ তুমি একজন মানসিক রোগী। টেডি এসব শুনে আকাশ থেকে পড়ে, প্রচণ্ড অবাক হয়ে যায়, ঠিক এই মুহূর্তে তুমি যেরকম করে হচ্ছ। কলে টেডিকে আরও বলে, তোমার স্ত্রীর নাম ডলোরেস ছিল, এটা সত্যি, এবং তোমার স্ত্রী মানসিকভাবে অসুস্থ ছিল। একদিন তোমার স্ত্রী তোমার ৩ সন্তান, যাদের নাম হলো বেনোরি, সাইমন এবং রাচেল, এই ৩ জন সন্তানকে তোমাদের বাড়ির পেছনের ডোবার মধ্যে জলে চুবিয়ে হত্যা করে। এবং তারপর তুমি যখন সেদিন বাড়িতে ফিরে আসো, ফিরে আসার পর তুমি যখন দেখো তোমার স্ত্রী তোমার ৩ সন্তানকে জলে ডুবিয়ে হত্যা করে ফেলেছে, রাগে এবং মানসিক অবসাদে তুমি দিকবিদিক জ্ঞান হারিয়ে ফেলো এবং তুমি তোমার স্ত্রীকে হত্যা করেছিলে। টেডির জীবনের সবথেকে প্রিয় অবলম্বন ছিল তার ৩ সন্তান এবং তার স্ত্রী। তার স্ত্রী এবং ৩ সন্তানকে একই দিনে একই সময়ে হারিয়ে টেডির মানসিক অবস্থা একেবারে ভেঙে পড়ে এবং টেডি নিজের মনের মধ্যে একটা আলাদা জগৎ কল্পনা করতে শুরু করে, যেই জগতে সে একজন ইউএস মার্শাল এবং তার পরিবারের হত্যাকারী সে নয়, অন্য কেউ। ডক্টর কোলে আরও বলে, তুমি তো মাঝে মাঝে স্বপ্ন দেখো, সে স্বপ্নের মধ্যে তুমি ৩টে মৃত শিশুকে দেখো। তুমি জানো সে শিশুগুলো কারা? তারা তোমারই নিজেরই সন্তান। এবং তুমি তোমার স্ত্রীকে হত্যা করার পর থেকে 2 বছর ধরে এই হাসপাতালে রয়েছ। এবং তুমি যাকে নিজের পার্টনার বলে দাবি করছো, চাক, সে তোমার পার্টনার নয়, সেই হলো তোমার ডাক্তার, যার নাম ডক্টর শিয়েন, যিনি গত 2 বছর ধরে তোমার চিকিৎসা করছেন। মনে করে দেখো, তুমি যেদিন এই হাসপাতালে এসেছো বলে তোমার মনে হয়, সেদিন সকাল থেকেই ডক্টর শিয়েন গায়েব। সে ছুটি নিয়েছে এরকম কেন বলা হয়েছে? কারণ ডক্টর শিয়েন সেদিন সকাল থেকে তোমার সাথেই আছেন। এসব কথা বলতে বলতেই সেখানে চাক চলে আসে, অর্থাৎ ডক্টর শিয়েন, এবং সেও এসে টেডিকে একই কথা বলে। ডক্টর কোলে যা বলছে সব সত্যি বলছে অ্যান্ড্রু। তোমার নাম অ্যান্ড্রু লেডিস, আর তুমি এখানে একজন মানসিক রোগী হিসাবে 2 বছর ধরে আছো। আমি তোমার চিকিৎসা করছি। গত কয়েকদিন ধরে তোমার সাথে যা নাটক চলছে, এগুলো এই কারণে যাতে তোমাকে সুস্থ করা যায়। এর আগেও আমরা অনেকবার এরকম করে ট্রাই করেছিলাম, কিন্তু তোমার স্মৃতিশক্তি ফিরে আসার পরেও আবার তুমি তোমার কল্পনার জগতে ফিরে গেছো। এবং আমাদের কাছে এখন একটাই উপায় আছে, তোমার লোবোটমি করা, যেটা কিনা একটা মারাত্মক অপারেশন। এতে করে তুমি তোমার পুরনো সব স্মৃতি ভুলে যাবে, কিন্তু তোমার মধ্যে আর কিছুই অবশিষ্ট থাকবে না। এবং এই লোবোটমি যাতে করতে না হয়, সেজন্য আমরা এই নাটকটা করে একটা শেষ চেষ্টা করেছিলাম তোমার সবকিছু স্মৃতিশক্তি ফিরিয়ে আনার জন্য। সবকিছু শুনতে শুনতে টেডির পুরনো জীবনের কথা মনে পড়ে যায়। তার মনে পড়ে সে একজন ইউএস মার্শাল ছিল, সে ২য় বিশ্বযুদ্ধেও অংশগ্রহণ করেছিল এবং তার আসল নাম ছিল অ্যান্ড্রু লেডিস। একদিন তার পাগল স্ত্রী তার ৩ সন্তানকে জলে ডুবিয়ে মেরে ফেলে এবং সত্যি সত্যি সেদিন সে নিজের স্ত্রীকে মেরে ফেলেছিল। তো যাই হোক, পরের দিন সকালবেলায় ডক্টর শিয়েন এবং ডক্টর কোলে অ্যান্ড্রুর সঙ্গে দেখা করে। অ্যান্ড্রু সবকিছুই মনে আছে, সে কে, সে কি। ডক্টর কোলে টেডিকে অর্থাৎ অ্যান্ড্রুকে বলে, তোমার উপরে তো আমরা পরীক্ষা নিরীক্ষা এর আগেও করেছি, কিন্তু এতেও হিতে বিপরীত হয়েছে। দেখো, আমরা তোমাকে সাহায্য করতে চাই, কিন্তু তোমার আসল নাম, আসল পরিচয়, এগুলো তোমাকে মনে রাখতে হবে। তুমি টেডি নও, তুমি অ্যান্ড্রু। এরপর অ্যান্ড্রুকে দেখা যায় সে সিঁড়িতে বসে আছে এবং তখন ডক্টর শিয়েন এসে তাকে বলে, অ্যান্ড্রু, আমাদের পরবর্তী পদক্ষেপ কি করা উচিত বলে মনে হয় তোমার? দেখা যায় অ্যান্ড্রু ডক্টর শিয়েনকে ডক্টর শিয়েনের নামে না ডেকে আবার সেই চাক নামে ডাকে এবং বলে, চাক, আমাদেরকে এখান থেকে বেরোতে হবে, যেভাবেই হোক এই আইল্যান্ড থেকে বেরোতে হবে, এবং তারপর দেখবে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। এটা দেখে ডক্টর শিয়েন বুঝতে পারে অ্যান্ড্রু লেডিসের আবার স্মৃতিশক্তি হারিয়ে গেছে। আবার সে নিজেকে ইউএস মার্শাল বলে ভাবতে শুরু করেছে এবং এটাই ভাবতে শুরু করেছে সে এখানে কোনো একটা তদন্তের জন্য এসেছে, রাচেল সোলান্ডোকে খুঁজতে এসেছে। ডক্টর শিয়েন দূরে দাঁড়িয়ে থাকা ডক্টর কোলে এবং ডক্টর নেরিংকে ইঙ্গিত করে বলে, এখনো পর্যন্ত অ্যান্ড্রু লেডিস ঠিক হয়নি, তার স্মৃতিশক্তি আবার চলে গেছে। এবং এরপর বাধ্য হয়ে কোনো উপায় না পেয়ে ডক্টর কোলে ডক্টর নেরিংকে অ্যান্ড্রু লেডিসের লোবোটোমাইজ করার অনুমতি দেয়। অর্থাৎ এখন থেকে, অর্থাৎ লোবোটোমাইজ করার পর থেকে অ্যান্ড্রু লেডিসের আর পুরনো কোনো কিছু মনে থাকবে না।
সে একটা জীবন্ত লাশে পরিণত হবে, যার মধ্যে না থাকবে ফিলিংস, না থাকবে কোনো স্মৃতি। অ্যান্ড্রু যখন চলে যাচ্ছিল সে ডক্টর শিয়ানকে বলে, আমাদের জীবনে কি করা উচিত? একটা শয়তানের মতো বাঁচা উচিত নাকি একটা ভালো মানুষ হয়ে মরা উচিত? এটা বলে সে ডক্টর নেডিং এবং অন্যদের সাথে সেখান থেকে লাইট হাউসের দিকে চলে যায় এবং এখানেই মুভি শেষ হয়ে যায়। এবার এখানে মনে হতে পারে হয়তো অ্যান্ড্রু লেডিসের স্মৃতিশক্তি আবার চলে গেছে এবং সে লোবোটোমাইজ করতে চলে গেল, কিন্তু আসল ব্যাপার অন্য। আসল ব্যাপার যে অন্য সেটা বোঝা যায় ওই দুটো লাইনের মধ্য দিয়ে, যে আমাদের শয়তানের মতো বেঁচে থাকা উচিত না ভালো মানুষের মতো মরা উচিত। আসলে অ্যান্ড্রু লেডিস বা টেডির স্মৃতিশক্তি তো ফিরে এসেছে, কিন্তু সে এই মানসিক ট্রমা নিয়ে আর বেঁচে থাকতে পারছে না। তার স্ত্রীকে সে হত্যা করেছে, তার সন্তানেরা তার কাছে নেই, মাঝে মাঝে তার মৃত স্ত্রী এবং সন্তানদের সে স্বপ্নে দেখতে পায়। এই সমস্ত মানসিক রোগ নিয়ে, এত সব মানসিক জটিলতা নিয়ে সে আর চলতে পারছে না। কিন্তু সেই স্মৃতিগুলো নিয়ে আর থাকতে চায় না, সে চায় এই স্মৃতিগুলোকে চিরতরে মুছে ফেলার জন্য। কিন্তু ডাক্তারেরা যদি জানতে পারে যে অ্যান্ড্রু লেডিসের সবকিছু মনে আছে, সে কিছুই ভুলে যায়নি, তাহলে তারা তার লোবোটোমাইজ করবে না। এবং এই জন্যই তার স্মৃতিশক্তি ফিরে আসার পরেও সে স্মৃতিশক্তি যাওয়ার ভান করে। সে ডক্টর শিয়েনের সামনে এমন ভান করে যে তার স্মৃতিশক্তি আবার চলে গেছে এবং তার ফলে ডাক্তারদের কাছে আর উপায় থাকবে না। সুতরাং ডাক্তারেরা অ্যান্ড্রু লেডিসের লোবোটোমাইজ করবে, তার সমস্ত স্মৃতি মুছে দেবে। এবং সে যে শয়তানের মতো বেঁচে থাকা কথাটা উল্লেখ করেছে, সেটা হলো তার মানসিক এই ট্রমা, যে ট্রমাগুলো নিয়ে সে বেঁচে আছে, এত সব মানসিক আঘাত, এই সমস্ত কিছুকে সে শয়তানের সঙ্গে তুলনা করেছে। এবং ভালো মানুষের মতো মরে যাওয়ার অর্থ হলো সেই বিষাক্ত স্মৃতিগুলো থেকে চিরতরের জন্য মুক্তি পাওয়া। সে লোবোটোমাইজ করে জীবন্ত লাশ হয়ে থাকতে রাজি আছে, কিন্তু সেই বিষাক্ত স্মৃতিগুলো আর নিয়ে থাকতে পারছে না। তাই সে নিজের ইচ্ছায় চলল লোবোটোমাইজ করাতে। এবারে সেই মুভির কিছু ফ্যাক্টসে দেখো। মুভিতে যে রেচাল সোল্যান্ডোকে ধরার জন্য তদন্ত চলছিল, সেই সমস্ত কিছু যে নকল ছিল সেগুলোর অনেক প্রমাণ পাওয়া যায় মুভির মধ্যে। যেমন যখন টেডি আর চাক সেই শাটার আইল্যান্ডের ওই হাসপাতালে ঢুকতে যাবে, ওই সময় গার্ড তাদেরকে অস্ত্রগুলো জমা দিতে বলেছিল। দেখা যায় টেডি তার অস্ত্রটা জমা দিলেও চাককে দেখা যায় সেই বন্দুকটা ঠিকমতো করে বেরই করতে পারছিল না বন্দুকের খাপ থেকে, কারণ সে তো আসলে ডাক্তার, এসব অস্ত্রশস্ত্র ধরার তার কোনো অভিজ্ঞতাই নেই, তাই বন্দুক কিভাবে বের করতে হয় তা জানা নেই। দ্বিতীয়ত, মানসিক হাসপাতালে ওখানকার রোগীরা টেডিকে দেখে এমন ভাব করছিল যেন তারা টেডিকে অনেক আগে থেকেই চেনে। চেনারই কথা, কারণ টেডির চিকিৎসা চলছিল ওই হাসপাতালেই। এমনকি জেলের ভেতরে যার সাথে টেডির কথা হয়, অর্থাৎ জর্জ নয়েস, সেও টেডিকে আগে থেকেই চিনত, কারণ টেডি এই হাসপাতালেরই একজন মানসিক রোগী। গার্ডদের যখন রেচালকে খুঁজতে পাঠানো হয়, দেখা যায় গার্ডগুলো কিন্তু কেউ রেচালকে খোঁজার কোনো আগ্রহ দেখায়নি। গার্ডগুলো এখানে ওখানে শুয়ে বসে বোর হচ্ছিল, কোনোরকমভাবে টাইম পাস করছিল, কারণ ওরা খুঁজবে কাকে? রেচাল সোল্যান্ডো নামে তো কারোর অস্তিত্বই নেই। এবার তাহলে প্রশ্ন আসে, যদি রেচাল সোল্যান্ডো নামে কারোর অস্তিত্ব নাই থাকে, তাহলে ওই গুহাতে দেখা মহিলা কে, যার সঙ্গে টেডি কথা বলেছিল? টেডির তৈরি কাল্পনিক চরিত্র ছিল রেচাল সোল্যান্ডো, এবং ওই গুহাতে যে মহিলার সঙ্গে সে কথোপকথন করেছিল সেই মহিলার কোনো অস্তিত্বই ছিল না, সেটা সম্পূর্ণই তার কল্পনা। আর এই রেচাল সোল্যান্ডো নামের বানানে যে লেটারগুলো ব্যবহার করা হয়েছে ইংরেজির, সেগুলোকে যদি উল্টে পাল্টে সাজিয়ে নেওয়া যায় তাহলে একটা নাম আসে। সেই নামটা কি? ডলোরেস চ্যানেল, যেটা কিনা টেডি মানে অ্যান্ড্রু লেডিসের বউয়ের নাম। অর্থাৎ তার বউয়ের নাম থেকেই টেডি রেচাল সোল্যান্ডো নামে চরিত্রটাকে জন্ম দিয়েছিল নিজের মনের মধ্যে। আর সেই জন্যই সে এটা মানত যে রেচাল সোল্যান্ডো তার বাচ্চাদের জলে ডুবিয়ে মেরেছে, কারণ টেডির নিজের বউই নিজের বাচ্চাদের জলে ডুবিয়ে মেরেছিল। নেক্সট, এই মুভির মধ্যে জল এবং আগুন এই দুটো এলিমেন্টকে অনেকভাবে বোঝানো হয়েছে। জলের দ্বারা বোঝানো হয়েছে টেডির ডিপ্রেশনকে। খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে জলের মধ্যে ডুবিয়েই কিন্তু তার 3জন সন্তানকে মারা হয়েছিল। এবং যখন প্রথম সিনটা দেখা যায়, যখন জাহাজ নিয়ে তারা শাটার আইল্যান্ডে ঢুকছে, ওই সময় দেখা যায় টেডি কিন্তু অসুস্থ হয়ে পড়ে, এবং সেটাও সমুদ্রের সি সিকনেসের জন্য বা জলের জন্য। এমনকি ঝড় জলের মধ্যে তাকে আটকে পড়তে 2-3 বার দেখানো হয়েছে মুভির মধ্যেও। সুতরাং জলকে ডাইরেক্টর টেডির মনে ডিপ্রেশন বোঝাতে বা অস্থিরতা বোঝাতে ব্যবহার করেছেন। এবং আগুনের ব্যবহার দেখা যায় কিছু কিছু জায়গায়, যেমন সে যখন তার স্ত্রীকে কল্পনা করে তখন কোনো না কোনোভাবে আগুন দেখা যায় সেখানে। তার কল্পনাতে স্ত্রীকে যখন জড়িয়ে ধরে সেখানেও আগুন দেখা যায়। এমনকি তার মনের মধ্যে এটাও আছে তার স্ত্রীকে নাকি অ্যান্ড্রু লেডিস নামে সেই ব্যক্তি আগুনে পুড়িয়ে মেরেছিল। সেই কয়েদির সঙ্গে যখন দেখা করতে যায় সেখানেও কিন্তু সে আগুনই জ্বেলেছিল মাচিস দিয়ে। এমনকি ডক্টর কোলের সঙ্গে যখন সে কথোপকথন করছিল তখনও কিন্তু ফায়ার প্লেসে আগুনই জ্বলছিল। সে যখন যখন কোনো কিছু কল্পনা করছে তখন তখন আগুনের ব্যবহার করেছেন ডিরেক্টর, এটা বোঝানোর জন্য যে আগুন হলো তার কল্পনার উৎস এবং জল টেডির ডিপ্রেশন এবং টেডির অস্থিরতার উৎস। চলো আরও ডিটেলে যাই। পুরো মুভির মধ্যে টেডির কপালের মধ্যে একটা ব্যান্ডেড লাগানো ছিল,
এই ব্যান্ডেডটাকেও একটা সিম্বল হিসাবে ডাইরেক্টর ইউজ করেছেন। দেখো, টেডির মনের মধ্যে সবথেকে বড় অপরাধবোধ যেটার জন্য সে কল্পনার জগতে বাস করে সেটা হলো সে তার স্ত্রীকে খুন করেছে। কেন? তার স্ত্রী তার 3 জন সন্তানকে জলে ডুবিয়ে মেরেছে এবং এই অপরাধবোধটাকে ঢাকা দেওয়ার কাজ হিসাবে ওই ব্যান্ডেডটাকে প্রতীক হিসাবে ইউজ করা হয়েছে এই মুভিতে। ঠিক যেমন করে একটা ব্যান্ডেড কোনো একটা জখমকে ঢাকা দেওয়ার জন্য ইউজ করা হয়। আরও যদি ডিটেলে দেখা যাবে সিনেমায় টেডির পোশাকগুলো কিন্তু একটাও তার শরীরের মধ্যে ফিট হয় না। টেডিকে যতগুলো পোশাকে দেখা গেছে সবগুলো পোশাকই কিন্তু ঢিলে ঢালা পোশাক। এটা এই জন্য দেখানো হয়েছে, এটার দ্বারা এই বোঝাতে চেয়েছেন ডাইরেক্টর যে টেডি তার চারপাশে যে কাল্পনিক পরিবেশ সৃষ্টি করেছে সেটার মধ্যে এবং বাস্তবতার মধ্যে অনেক মিল আছে। কাল্পনিক জগতের মধ্যেই টেডি ঠিক আছে, বাস্তবের সঙ্গে টেডি নিজেকে খাপ খাওয়াতে পারে না, ঠিক যেরকম করে তার পোশাকের সঙ্গে সে নিজের শরীরকে খাপ খাওয়াতে পারছে না। তো এই ছিল একটা অন্যতম জটিল মাস্টারপিস মুভির নাম শাটার আইল্যান্ড। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে শুধুমাত্র একটা লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। তোমরা আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারো ফেসবুক, ইনস্টাগ্রামের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই। আর হ্যাঁ, যাবেন নাকি একদিন শাটার আইল্যান্ডে ঘুরতে?